সবাই আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা কমেন্টস করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তো আজকে 9 নম্বর লাইভ ক্লাস আমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে আজকের ক্লাসের পরে আমি আরও একটা লাইভ ক্লাস নিব। ওই 4টা লাইভ ক্লাসের মধ্য থেকে যে কোনো একটা অঙ্ক, যে কোনো একটা নিয়মের অঙ্ক তোমাদের পরীক্ষায় চলে আসবে ইনশাল্লাহ। তো তোমরা ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে হাতে কলমে। আচ্ছা, আমি সরাসরি আলোচনায় যাচ্ছি, যেহেতু অনেকে পরবর্তীতে ক্লাসটা রেকর্ডেড দেখবেন। তো আমার আলোচনা শুরু করাটাই ভালো। এই যে দেখো একটা প্রশ্ন, বোঝার আছে অনেক কিছু। আর আশরাফ এন্টারপ্রাইজ কমপ্লিটেড দি ফলোয়িং ট্রানজেকশনস ইন মার্চ 2019। আর আশরাফ এন্টারপ্রাইজ মার্চ মাস 2019 সালে নিচের লেনদেনগুলো করেছেন, বা নিচের লেনদেনগুলো দেওয়া হয়েছে বা সংগঠিত হয়েছে। ইনস্ট্রাকশন হচ্ছে, শো দ্য ইফেক্টস অফ ইচ অফ দি অ্যাবভ ট্রানজ্যাকশনস অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা দেখা। তার মানে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে টেবুলার অ্যানালাইসিস বা বিবরণী চক, ওইটাই আমাদের করতে হবে। প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণটা প্রমাণ করার জন্য। অ্যাকাউন্টিং ইকুয়েশনের এই বিবরণী চক বা টেবুলার অ্যানালাইসিস, সেটা করলে অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রমাণ করাটা কোনো ব্যাপার না, একেবারে সহজ। তো বোঝার মতো যে বললাম অনেক কিছু আছে, আসলে কি বোঝার আছে তো এটা নিয়েও আমরা আলোচনা করব। আমরা সরাসরি অঙ্কের সমাধানে যাই। এখন এখানে কতটা সম্পদ হতে পারে, কতটা দায় হতে পারে, সেটাও তো প্রথমে দেখার বিষয়। তো কতটা সম্পদ এবং কতটা দায় হবে আমরা প্রতিটা লেনদেনের জাবেদা দাখিলা যখন নির্ণয় করতে যাব, ঠিক তখনই আমরা দেখব। একবার আমি পড়ে নেই এই প্রশ্নগুলোর পিডিএফ। এই চ্যাপ্টারের লাইভ ক্লাস শেষ হওয়ার পরে দিব। তোমাদের ড্রাইভের ওই ফোল্ডারেই কিন্তু থাকবে। আমি আমার এই ক্লাসগুলো এমনভাবে আপডেট করব যে ড্রাইভের ওই ফোল্ডারে তোমাদের পিডিএফও থাকবে, সমাধান সহ ক্লাসগুলোও দেওয়া থাকবে, আলাদা আলাদা চ্যাপ্টারের দেওয়া থাকবে। তখন আর কোনো ঝামেলা হবে না। তো চ্যাপ্টারটা শেষ করি, তারপরে দেই। দি ওনার, ওনার মানে মালিক নিজে, সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট। সোল্ডের বাংলা অর্থ হলো বিক্রয়। ওনার নিজস্ব বিনিয়োগ উনি বিক্রয় করে দিয়েছেন। 4 টাকা 2,50,000, 2,50,000 টাকা দিয়ে। তোমরা ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো, আমি আর একটু বড় করে দেখাই। অ্যান্ড বট ইন এজ ক্যাপিটাল অফ টাকা 1,00,000 টু স্টার্ট বিজনেস। আর আশরাফ, উনি হচ্ছেন ওই ব্যবসায়ের মালিক। ওনার পার্সোনাল একটা ইনভেস্টমেন্ট, পার্সোনাল একটা বিনিয়োগ আছে, যেটা উনি 2,50,000 টাকায় বিক্রয় করেছেন। আমরা তো আগেই বলেছি যে আমি অঙ্কের সমাধান করব, অঙ্কগুলো অবশ্যই ব্যবসায়ী কি হবে, ব্যক্তিগত কোনো কিছু আমার দেখার কোনো বিষয় না, চিন্তা করার কোনো বিষয় না। ব্যক্তিগত কোনো কিছু আমি দেখব না। পার্সোনাল ইনভেস্টমেন্ট ওনার যে কোনো কিছু হতে পারে, একটা মেশিনও তো হতে পারে, একটা যন্ত্রপাতি হতে পারে, যাই হোক না কেন। উনি 2,50,000 টাকায় বিক্রি করছেন, উনি যদি 2 কোটি টাকায় বিক্রি করেন, আমার এটা দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো যে 2,50,000 টাকায় বিক্রি করে উনি কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন, ওইটা হলো আমার দেখার বিষয়। তো যেহেতু উনি 1,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন, ওনার পার্সোনাল ইনভেস্টমেন্ট 2,50,000 টাকায় বিক্রি করেছেন, তো যত টাকাই করেন না কেন উনি 1,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন। আর যেই টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয় ওইটা কিন্তু জাবেদা দাখিলা হয়, আর ওইটা একটা লেনদেন। তো এটার জাবেদা দাখিলা এরকম হবে, তোমরা সবাই জানো, আমি এটার ব্যাখ্যা করব না। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তো ক্যাশ নামে তো একটা সম্পদ যে কোনো অঙ্কের মধ্যে তো অবশ্যই থাকবে। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, এরকম একটা সম্পদ পেয়ে যাবে।
পেইড অফিস রেন্ট ফর দি মান্থ টাকা 4,000, অফিসের ভাড়া পরিশোধ। অফিসের ভাড়া পরিশোধ এটার জাবেদা দাখিলা কি? নগদ তো চলে গেছে, আমি এটার ব্যাখ্যা করব না। এটার জাবেদা দাখিলা হবে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। 4 নম্বরে পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000, মার্চেন্ডাইজ ক্রয় 60,000 টাকা দিয়ে। এখানে মার্চেন্ডাইজ দেখার কারণে আর পরবর্তী যতটা লেনদেন আছে ওই লেনদেনগুলো যখন তুমি প্রথমেই পড়বে, লেনদেনগুলো প্রথমে পড়ার তোমার প্রয়োজন আছে। তো কেন প্রয়োজন? কারণ কতটা সম্পদ আছে, কতটা দায় আছে, এই হিসাবটা আগে তোমাকে বাইর করতে হবে না? অবশ্যই বাইর করতে হবে। তার মানে লেনদেন তুমি আগেই পড়ে নিবে, এটা আমি ধরে নিলাম। লেনদেন তোমাকে আগে পড়তেই হবে, অঙ্কের সমাধান করার আগে লেনদেন তুমি আগে এমনিতেই পড়বে। যখন তুমি লেনদেনটা পড়বে ঠিক তখনই এইরকম একটা লেনদেন দেখবে, যেমন 16 তারিখে আমি চলে গেলাম, সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 85,000, 85,000 টাকায় পণ্য বিক্রি করা হয়েছে। দি কোস্ট প্রাইস অফ দ্য সোল্ড গুডস টাকা 65,000। কোস্ট প্রাইস মানে বিক্রিত পণ্যের ব্যয়, এটা আরেকটা নাম হলো কোস্ট অফ গুডস সোল্ড। ব্যাখ্যা আমি পরে করব। কোস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় 65,000 টাকা। যখন তুমি কোনো অঙ্কের মধ্যে কোস্ট প্রাইস দেখবে, মার্চেন্ডাইজ দেখবে, তখন তুমি চিন্তা করে নিবে এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক নয়, এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক হওয়ার কারণে এইটার মধ্যে কিছু ভিন্নতা দেখা দিবে। আর ওই ভিন্নতা তুমি কিভাবে অঙ্কের সমাধান করবে আমি তোমাদের আজকের এই ক্লাসে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। আবার পরের যে ক্লাসটা ওইটাতে আরেকটু কঠিন অঙ্ক থাকবে, কিন্তু আমি সহজে বুঝিয়ে দিব। আচ্ছা, তাহলে আমি এখন একটু ধীরে ধীরে আলোচনা করব। সম্পূর্ণ লেনদেনের জাবেদা দাখিলা এখন আর আমি বললাম না, আমি ব্যাখ্যায় যাব। তো তোমরা যখন এইটার জাবেদা দাখিলাটা বিবরণী চকের মধ্যে যখন বসাবে, এইরকম বিবরণী চকের মধ্যে বসাবে, তুমি এখানে 3টা সম্পদ পাবে। অ্যাসেটস এর দিকে ক্যাশ তো আছেই, মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ। মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা সম্পদ কিভাবে এটা পরে বলি। অ্যাকাউন্টস পেবল আরেকটা দায়, নোটস পেবল আরেকটা দায়, ক্যাপিটাল এখানে আছে যেখানে মালিকানা সত্ত্বগুলার মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে যে উপাদান ওইগুলাই বসবে। যেমন এখানে মূলধন এবং আয়টা প্লাসের হয়ে বসে, ব্যয় এবং উত্তোলন মাইনাসের হয়ে বসে, এটা তোমরা খুব ভালো করেই জানো। আর ওইটা নিয়ে আমি আর আজকের ক্লাসে ব্যাখ্যা করবো না, এখানে রিমার্কস। তো 3টা সম্পদ পাবে, 2টা দায় পাবে, আর ক্যাপিটালের গর্ত আছে। এক তারিখ, দি ওনার মালিক নিজে সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট, ওনার ব্যক্তিগত বিনিয়োগটা বিক্রি করে দিয়েছেন 2,50,000 টাকা দিয়ে। 1,00,000 টাকা নিয়ে উনি ব্যবসা শুরু করেছেন। তো আমরা এটা জানি ক্যাশ ডেবিট। ক্যাপিটাল ক্রেডিট, তো ক্যাশেরটা ক্যাশের ঘরে সম্পদের দিকে, আর ক্যাপিটালটা ক্যাপিটালের ঘরে বসিয়ে দাও। এই হলো ক্যাশ, আর ক্যাপিটাল তো এখানেই বসবে। আমি আগে টাকাটা বসিয়ে দিই। মার্চের 1 তারিখ 1,00,000 টাকা, 1,00,000 টাকা এখানে বসানো হলো। মার্চেন্ডাইজ মানে হলো পণ্য, মার্চেন্ডাইজ মানে মজুত পণ্য, মজুত পণ্য, ঠিক আছে। এখন চিন্তার বিষয় হচ্ছে যে প্লাসের টাকা না মাইনাসের টাকা। আমরা জানি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে প্লাসের টাকা, সম্পদ যদি সম্পদ এবং দায় যদি বৃদ্ধি পায়, একসাথে বলে দিই, সম্পদ এবং দায় বৃদ্ধি পেলে প্লাসের টাকা, সম্পদ এবং দায় হ্রাস পেলে মাইনাসের টাকা। তারপরে এই করে মূলধন এবং আয় যদি হয় প্লাসের টাকা, ব্যয় এবং উত্তোলন হলে মাইনাসের টাকা। আমরা আগের ক্লাসগুলোতে এগুলো জেনে এসেছি খুব ভালোভাবে, আমরা বহুবার এগুলো নিয়ে আলোচনা করেছি। তারপর এই জায়গায় যেহেতু এটা বিনিয়োগ, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট ওই রকম, তো ব্যবসায় বিনিয়োগ করার কারণে সম্পদ অবশ্যই বৃদ্ধি পেয়েছে, এটা প্লাসেরই টাকা হবে। আর মূলধনের টাকা তো এমনিতেই প্লাসের করে বসাতে হয়। যদি মাইনাস বোঝাতো তখন এরকম ব্র্যাকেট দিয়ে দিতাম, এটাও যদি মাইনাস বোঝাতো এরকম ব্র্যাকেট দিয়ে দিতাম। তো ব্যালেন্সটা নামিয়ে নাও, আগে আছে 1,00,000 নামিয়ে নাও, এখানে আছে 1,00,000 টাকা, ওইটাও নামিয়ে নাও। আমি পরের তারিখে যাচ্ছি।
পেইড অফিস রেন্ট, পেইড মানে পরিশোধ, অফিস রেন্ট মানে অফিসের ভাড়া, ফর দি মান্থ মানে এই মাসে অফিসের ভাড়া পরিশোধ 4,000 টাকা। অফিসের ভাড়া পরিশোধ করলে নগদ যাবে, তো এখানে রেন্ট এক্সপেন্সটা ডেবিট, ক্যাশ ক্রেডিট, ওই দুইটা করে সম্পদের করে আর ব্যয়ের করে আমরা টাকাটা বসিয়ে দিই। আগের ক্লাসগুলো যারা পেইড কোর্সে যুক্ত আছো, আগের ক্লাসগুলো গুগল ড্রাইভে সাজানো আছে, 1 2 3 4 ক্লাস এরকম সাজানো আছে। আর যারা কোর্সে যুক্ত হও নাই, তারা এই কোর্সে যুক্ত হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এই ক্লাসের পরে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিই। তো আমি এখন এই দুইটা করেই বসিয়ে দিই, আগে টাকাটা বসাই। যেমন আমি 4,000 এখানে বসালাম, এখানেও 4,000 বসালাম। শুরুতে ব্রেকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা পরে দেওয়া যাবে, আগে শুধু 4,000 টাকা বসাবে। এখন তুমি চিন্তা করো যে অফিসের ভাড়া দিয়েছো, নগদ তো চলে গেছে, তাহলে ব্রেকেট দিয়ে দাও, এটা অবশ্যই মাইনাসের টাকা। আর এটা যেহেতু রেন্ট এক্সপেন্স, ব্যয় ব্যয় তো সবসময় এই করেই বসে, তো ব্যয় এমনিতেই মাইনাসের হয়ে বসে। এখানে এই যে ক্যাপিটালের মধ্যে মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন এরকম বসে। যেমন মূলধন এবং আয় এই দুইটা কিন্তু প্লাসের হয়ে বসে সব সময় এই ক্যাপিটালের করে। আর ব্যয় এবং উত্তোলন এই দুইটা সব সময় মাইনাসের হয়ে বসে এই করে সব সময়। তো এটা মাইনাসের করে মনে করো ব্র্যাকেট দেওয়া হলো। ওকে। ক্লাসগুলো তো অবশ্যই শেয়ার অপশন আছে, শেয়ার অপশনের ওই যে বর্তমান যে ক্লাস এটা দিয়ে অ্যাকাউন্টিং প্রসেসের ওই এই ফোল্ডারেই আছে, 2 নম্বর যে ফোল্ডার আছে ওইটাতেই পাবেন। আচ্ছা, তো আগের ক্লাসের হলো 1 লক্ষ, 1 লক্ষ থেকে 4,000 বাদ দিলে এইখানে ব্যালেন্স থাকবে 96,000। 1 লক্ষ থেকে 4,000 বাদ দিলে এখানেও থাকবে 96,000, ব্যালেন্সটা নামিয়ে নিলাম। 4 তারিখে আসো, পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000। মার্চেন্ডাইজ মানে মজুত পণ্য, মজুত পণ্য ক্রয় 60,000 টাকা। যেহেতু এটার মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, তার মানে এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক। তো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? জাবেদা দাখিলার মধ্যে পার্থক্যটা কি? সেটা হলো, এই মুহূর্তে আমি যদি তোমাকে বলি, যেমন আমি এখন কিছু উদাহরণ দিতে চাই তোমাদের, তো এটা আমি একটু এখানে লিখি, একটু উদাহরণ দেওয়ার প্রয়োজন আছে। এই মুহূর্তে আমি তোমাকে বললাম পারচেজ মার্চেন্ডাইজ বা পারচেজ ইনভেন্টরি পারচেজ ইনভেন্টরি 10,000 টাকা। এটা বলে আমি তোমাকে প্রশ্ন করলাম যে তুমি এটার জাবেদা দাখিলাটা আমাকে লিখে দাও। স্বাভাবিকভাবে আমরা যখন এটার জাবেদা দাখিলা লিখতে যাব, তখন আমরা এটা চিন্তা করব, মনে করো পারচেজ ইনভেন্টরি ক্যাশ নগদ টাকা দিয়েই ক্রয় করা হয়েছে ধরে নাও। পারচেজ ইনভেন্টরি থাকলে, কারো নাম উল্লেখ না থাকলে এটা তো এমনিতেই নগদে ধরে নিতে হবে। তখন তুমি এটার জাবেদা দাখিলা এইভাবে লিখবে যে পণ্য যেহেতু ক্রয় করা হয়েছে, অবশ্যই পারচেজ ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। এটা কোন সিস্টেমে তুমি লিখলে? এটা তুমি লিখলে পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে। আমরা স্বাভাবিকভাবে যেই নিয়মে চিন্তা করি, এটা মূলত পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। কিন্তু যদি এখন আমি তোমাকে বলি যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে অঙ্কটা সমাধান করো, ঠিক তখনই বোঝার জন্য তোমাকে একটা তথ্য শুধু আমি বলে দিচ্ছি। ক্রয় সংক্রান্ত যত বিষয় আছে, যেমন ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, তারপর ক্রয় পরিবহন, এগুলো ক্রয় সংক্রান্ত না? ক্রয় সংক্রান্ত যে কোনো কিছুর জায়গায় কোনো কথা নেই, হয়ে যাবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমি আবার বুঝিয়ে বলি,
এই যে একটা লেনদেন, পণ্য ক্রয় 10,000 টাকা, তোমাকে যদি আমি বলি জাবেদা দাখিল আমাকে বলো, তখন তুমি বলবে পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট, এইটাই তো বলার কথা। তো এই যে তুমি আমাকে বললে এটা হলো পেরিওডিক ইনভেন্টরি সিস্টেম, কিন্তু যদি কোনো প্রয়োজনে, অঙ্কের প্রয়োজনে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে অঙ্কের সমাধান করতে হয়, যত জায়গায় ক্রয় আছে এই ক্রয়ের পরিবর্তে শুধু মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা লিখতে হবে। এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যেমন এখানে পারচেজ ডেবিট না লিখে আমি কি লিখবো, আমি মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা এখানে ডেবিট লিখবো, আর ক্যাশটা ক্রেডিট ঠিক থাকবে। আমি কি বোঝাতে পেরেছি? যেমন যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে বলে, মনে করো মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমি ডেবিট লিখলাম, ক্যাশটা আমি ক্রেডিট লিখলাম। আবার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে যত জায়গায় ক্রয় পারচেজ থাকবে, পারচেজ রিটার্ন বা ক্রয় ফেরত থাকবে, পারচেজ ডিসকাউন্ট অথবা ক্রয়বারটা থাকবে, অথবা যদি ক্রয় পরিবহন থাকে, ওইগুলার পরিবর্তেই তোমাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে যে কোনো অঙ্কের মধ্যে। সকল জায়গায় তোমাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা লিখে দিতে হবে। তাহলে আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের বাংলা অর্থ হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি, যেটা সবসময় হিসাব রাখা হয় মজুদটা। আর পেরিয়ডিক মানে হচ্ছে কালান্তিক, নির্দিষ্ট একটা সময় পরে হিসাব রাখা হয়। তো এটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক, এটার মজুদ পণ্যের হিসাবটা সবসময় রাখা হয়। আবার বলি, মজুদ পণ্যের হিসাবটা সবসময় রাখা হয়। তো আমরা তো জানি যে সবসময় যে কোনো মজুদ পণ্য এটা সম্পদ হিসাবেই থাকবে, কারণ এটা ভবিষ্যতে বিক্রি করে নগদ টাকা পাওয়া যাবে, এটা তো আমরা সবাই জানি। তো এই মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা এটা অবশ্যই সম্পদের মধ্যে পড়বে। আচ্ছা, এখন আমি আরও ব্যাখ্যায় যাই, সমাধানে যাই। তো যেটা ছিল পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000, অঙ্কটা যেহেতু এখানে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড কি এটার ব্যাখ্যা পরে করি, এক এক করে করতে হবে, আলোচনা তো অনেক কিছু আছে, বোঝার মতো অনেক কিছু আছে। তো পারচেজ মার্চেন্ডাইজ পণ্য ক্রয়, তো এটা যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আমি জানি তুমি এখন এটা জাবেদা দেখিলে আমাকে বলতে পারবে, যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, তুমি এখানে পারচেজ ডেবিট না করে, এখানে পারচেজ কিন্তু এখন ডেবিট লেখা যাবে না, এখানে তুমি লিখবে কি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট পারচেজের জায়গায় যেটা, আর ক্যাশ ক্রেডিট ঠিক থাকবে। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুদ পণ্য, এটা সম্পদের ঘরে আরেকটা ঘর হয়ে যাবে। যেমন টাকার পরিমাণ 60,000 মনে রেখো, আমি এখন বসাই, ওই জন্য মূলত মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে আরেকটা সম্পদ উপরে লেখা হলো। তো যেহেতু মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট ওই দুইটা করে আমি টাকাটা এখন বসিয়ে দিলাম। এখন হ্রাস বৃদ্ধির বিষয়টা নিয়ে একটু চিন্তা করি। যেহেতু পণ্য ক্রয় করেছি, আর পণ্যটা যেহেতু এখন সম্পদ হয়ে গেল মজুদ পণ্য, তখন অবশ্যই সম্পদ বৃদ্ধি পাইছে, সুতরাং এটা প্লাসের টাকা। আর এই সম্পদ ক্রয় করতে গিয়ে নগদ কিন্তু চলে গেছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা হয়ে গেল মাইনাসের টাকা। আশা করব বেসিকটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তারপর 96 থেকে মাইনাসের 60 বাদ দিলে ব্যালেন্সে 34,000, এখানে 60,000, এখানে 96,000, আগের ব্যালেন্সগুলো নামিয়ে নিলাম। 8 তারিখ, পারচেজড মার্চেন্ডাইজ ফ্রম সুমন ট্রেডার্স অফ টাকা 1,00,000 অন অ্যাকাউন্ট। যে সুমন ট্রেডার্সের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে 1,00,000 টাকা দিয়ে, অন অ্যাকাউন্ট মানে বাকিতে। সুমন ট্রেডার্সের কাছ থেকে 1,00,000 টাকা দিয়ে এই পণ্যটা ক্রয় করা হয়েছে। তো পণ্য যেহেতু এখানে ক্রয় করা হয়েছে, আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক, অবশ্যই তুমি মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি করবে, ডেবিট করবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে, নগদ যায় নাই, আপাতত পাওনাদারের সৃষ্টি হয়েছে, তো অ্যাকাউন্ট পেবলটা ক্রেডিট, ওই দুইটা করে 1,00,000 টাকা বসিয়ে দাও। 8 তারিখ, মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, এই যে অ্যাকাউন্ট পেবলের ঘর, এটা কিন্তু অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে বাকিতে। যেহেতু মার্চেন্ডাইজ ক্রয় করা হয়েছে, মজুদ পণ্য ক্রয় করা হয়েছে, সম্পদটা বৃদ্ধি পাইছে, এটা প্লাসের টাকা,
এটা অবশ্যই প্লাসের টাকা। বাকিতে ক্রয় করার কারণে দায়টাও তো বৃদ্ধি পাইছে। তো সম্পদ এবং দায় বৃদ্ধি পাইলেই তো প্লাসের, সম্পদ এবং দায় হ্রাস পাইলেই মাইনাসের, এটা আমরা জানি। ওকে, তাহলে ব্যালেন্সটা নামিয়ে নাও। আগের 34,000 এখানে আছে, লিখে নাও। এখানে এখন দুইটা হয়ে গেল, 60,000 আর 1 লক্ষ, 1,60,000, এখানে 1 লক্ষ টাকা, এখানে 96,000 টাকা। 10 তারিখ, বরোড মানে দাঁড় করা, ঋণ করা, আরেকটা বলতে পারি আমরা খরচ করা, যে যেরকম ভাবে বুঝো। বরোড টাকা 70,000 ফ্রম ইবিএল অ্যান্ড সাইন নোটস পেবল। ইবিএল মানে ধরে নাও একটা ব্যাংক, ব্যাংক থেকে 70,000 টাকা ঋণ করা হয়েছে, নোট পেবলে সাইন করা হয়েছে। এখন ঋণ করলে তো নগদ অবশ্যই ব্যবসায় আসবে, ক্যাশটা ডেবিট। নোট পেবলের মাধ্যমে সাইন করা হয়েছে, নোট পেবল ক্রেডিট, দায়টা ক্রেডিট হয়ে যাবে। তো ক্যাশ আর নোট পেবলের গড়েই আমরা 70,000 টাকাটা বসিয়ে দিব। এই যে নোট পেবলের একটা গড় আছে, তো আমি এখন 10 তারিখ ক্যাশের গড়ে 70,000, নোট পেবলের গড়ে 70,000 বসিয়ে দিলাম। এখন যেহেতু ঋণ করেছি, ঋণ করলে তো ব্যবসায় নগদ এসেছে, সম্পদ তো বৃদ্ধি পাইছে, অবশ্যই এটা প্লাসের টাকা, এটা প্লাসের হবে। আর দায়ও বৃদ্ধি পাইছে, সুতরাং এটাও প্লাসের টাকা। ওকে, ব্যালেন্সটা নামিয়ে নাও। 34 আর 70 যোগ করলে 1,06,000, এটা 1,60,000, এটা 1 লক্ষ, এটা 70,000, এটা 96,000। আচ্ছা, এখন 16 তারিখ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ট্রানজ্যাকশন, সোল্ড মার্চেন্ডাইজ, পণ্য বিক্রয় ফর ক্যাশ টাকা 85,000। দি কোস্ট প্রাইস অফ দ্য সোল্ড গুডস টাকা 65,000। এই যে কোস্ট প্রাইস অফ দ্য সোল্ড গুডস, মানে যেই পণ্যটা, গুডস মানেই তো পণ্য, যে পণ্যটা বিক্রি হয়েছে এটার ব্যয় হলো 65,000। মূলত এই ট্রানজ্যাকশনটা বুঝতে পারলেই অঙ্কটা সহজ। তো এখন যদি পরীক্ষায় আগের 2টা ক্লাসের নিয়মে চলে আসে তখন তো দিয়ে দিলেন। তো আগের নিয়মে না এসে যদি এরকম কিছু ট্রানজ্যাকশন দিয়ে দেয় আর তোমরা যদি ভুল করো তাহলে হবে না। তো টোটাল 4টা ক্লাসের মাধ্যমে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ম্যাথ তোমাদের পরীক্ষায় নিশ্চিত কমন হয়ে যাবে। এখন আমি এটা বুঝাই তোমাদের। সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 85,000, পণ্য বিক্রি করা হয়েছে 85,000 টাকা দিয়ে, আর বিক্রিত পণ্যের ব্যয় 65,000। এখন বিক্রিত পণ্যের ব্যয় কি, এটাও তো বোঝার দরকার আছে, এই বেসিকটা তো বোঝার দরকার আছে। আচ্ছা, তাহলে এটা শুধু মনে রাখো, বিক্রি 85,000, বিক্রিত পণ্যের ব্যয় 65,000। এখন আমি তোমাদের কিছু উদাহরণ দেই। ধরে নাও আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি ওই ব্যবসা প্রতিষ্ঠানে কিছু পণ্য বিক্রি করেছি। উদাহরণস্বরূপ একটা পণ্য বিক্রি করেছি 100 টাকা দিয়ে, একটা পণ্য আমি বিক্রি করেছি 100 টাকা দিয়ে। এখন এই 100 টাকার মধ্যে আমার বিক্রিত পণ্যের ব্যয় কত? এখন বিক্রিত পণ্যের ব্যয় বলতে কি বোঝায়? তখন তুমি চিন্তা করবে, আমি যে এই পণ্যটা বিক্রি করব, পণ্য বিক্রি করার আগে আমাকে, মানে আমি নিজেকেই তো আগে পণ্য ক্রয় করে আনতে হবে, তারপরে না আয় যুক্ত করে আমি পণ্যটা বিক্রি করব। তখন তুমি চিন্তা করলে পাবে, যে পণ্য তুমি 100 টাকায় বিক্রি করেছো, সেই পণ্য ধরে নাও তুমি 80 টাকায় প্রথমে ক্রয় করেছো। 80 টাকায় ক্রয় করে তোমার দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে নিতে গিয়ে বা আরো বিভিন্ন খরচ সবকিছু মিলিয়ে আরো 5 টাকা, তখন টোটাল হলো 85 টাকা। এই পণ্যটা বিক্রি করার জন্য তুমি প্রথমে 80 টাকা দিয়ে ক্রয় করেছো, এটা গাড়ি ভাড়া, পরিবহন ব্যয়, প্রত্যক্ষ খরচ, মজুরি মিলিয়ে আরো 5 টাকা আমি ধরে নিলাম উদাহরণস্বরূপ। 80 টাকার 5 টাকা যোগ করলে টোটাল ব্যয় হয়েছে 85 টাকা। এখন এই পণ্যটা তুমি বিক্রি করেছো, এখানে আবার তুমি তোমার কর্মচারীর বেতন বাবদ বা কর্মচারীর বেতন, এগুলো আলাদা বিষয়, এটা পরে আসে, এটা এখানে আসবে না। কারখানার হিসাব হলে ওইটা ওইখানে আসে। আর এমনিতে যে কোনো ব্যবসা হলে তখন এটা আহ, আলাদা করেই ধরতে হয়। আমি এইভাবে উদাহরণ দেই, 80 টাকা দিয়ে তুমি পণ্যটা ক্রয় করছো,
এগুলা বা দোকানে আনতে গিয়ে গাড়ি ভাড়া দিয়েছো আরও 5 টাকা, টোটাল 85, তার সাথে তুমি আরও 15 টাকা লাভ করতে চাও, তখন 85 টাকার সাথে আরও 15 টাকা যদি তুমি যুক্ত করো, তখন বিক্রয় মূল্য দাঁড়ায় 100 টাকা, যে 100 টাকা দিয়ে তুমি বিক্রি করেছো। এখন তোমার তাহলে প্রফিট কত টাকা? 15 টাকা। এটা তো তোমার হচ্ছে আয়ের টাকা, কিন্তু ওই পণ্যটা বিক্রি করার আগ পর্যন্ত তোমার ব্যয় হইল কত? টোটাল 85 টাকা। ওইটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। যে পণ্যটা তুমি বিক্রি করেছো, বিক্রি করার আগে ওইটার পেছনে তোমার ব্যয় কত হইছে। সংক্ষেপে আমি বোঝালাম, এটার ব্যাখ্যা কিন্তু আরো অনেক বড়, দুইভাবে এটার ব্যাখ্যা দিতে হয়। এগুলো যখন তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যাবে তখন ব্যাখ্যার প্রয়োজন পড়বে, তখন আমি আমার ক্লাসগুলোতে অলরেডি আমি ব্যাখ্যা দিতেছি, তাদেরকে দিতেছি, তখনই তোমরা বুঝতে পারবে। বিক্রিত পণ্যের ব্যয়টা ক্লিয়ার? আচ্ছা, তো এটা আমি কেন বললাম, এটা বলার প্রয়োজন আছে। পণ্য সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ 85,000 টাকায় পণ্য বিক্রি করা হয়েছে, আর যে পণ্য বিক্রি করা হয়েছে মজুদ পণ্য, ওইটার ব্যয় হলো 65,000 টাকা। যে মজুদ পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, ওইটার ব্যয় হলো 65,000 টাকা। তাহলে দেখা গেল আমি যদি যেহেতু মজুদ পণ্যের হিসাবটা আমাকে এই অঙ্কের মধ্যে সবসময় রাখতেই হয়, সবসময় যেহেতু রাখতেই হয়, তো যেহেতু 65,000 টাকার মজুদ পণ্য চলে যাবে, এটা অবশ্যই আমি মজুদ পণ্যের ঘর থেকে বাদ দিয়ে দিব, এটা আমি বাদ দিয়ে দিব। তখন নিয়ম হলো, এই যে 85,000 টাকা টোটাল বিক্রয়, এই 85,000 টাকা থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় 65,000 তুমি বিয়োগ করবে। বিয়োগ করে যত টাকা হবে, 20,000 টাকা হবে, তো এই 20,000 টাকা তখন তোমার আয়ের ঘরে যাবে। তো আমি এটা অঙ্কের মধ্যে তোমাদের আবার বোঝাই। যেমন তুমি এখানে পণ্য বিক্রি করেছো, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট জাবেদা দেখিলে এটা হয়। ক্যাশ ডেবিট পণ্য বিক্রি করেছো 85,000 টাকা দিয়ে, 16 তারিখ তুমি ক্যাশের ঘরে 85,000 লিখে দাও, কোনো সমস্যা নেই, 85,000 এখানে লিখে দাও, নগদ যেহেতু পেয়েছো। আর যেহেতু এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে একটা কোর আছে, আর এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের একটা অঙ্ক, তখন বিক্রয়ের টাকাটা তুমি আসলে কিভাবে লিখবে? তখন বিক্রয়কে তুমি দুইভাবে ভাগ করে নিবে। কি সেটা? একটা হলো কস্ট অফ গুডস সোল্ড এবং আরেকটা হলো প্রফিট। আমার আগের উদাহরণের মধ্যে 85 টাকা ছিল কস্ট অফ গুডস সোল্ড, 15 টাকা ছিল প্রফিট। ওই কস্ট অফ গুডস সোল্ড আর এই প্রফিট, এই দুইটা আলাদা আহ, করে তোমাকে লিখতে হবে। এই যে 85,000 টাকা, এটার মধ্যে 65,000 টাকা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড, যেটা এই মজুদ পণ্য হিসাবের মধ্যে রাখতে হয়। আচ্ছা, এই যে মজুদ পণ্যটা আমি বিক্রি করে দিছি, এটা কি আর এই মজুদ পণ্যের হিসাবে থাকবে নাকি চলে যায়? অবশ্যই চলে যায়, এই জন্য এটা ব্র্যাকেট। তো এই 85,000 থেকে 65,000 বাদ দিয়ে পরবর্তী যে প্রফিট 20,000 হয়েছে, আয় হলেই কিন্তু সেটা ক্যাপিটালের করে প্লাসের করে বসাতে হয় সবসময়। এই যে দেখো 20,000 টাকা প্লাসের করে বসাইছে, আমার ক্লাস তো রেকর্ডেড থাকবে, প্রয়োজন হলে আবার দেখে নিও। তখন এই হচ্ছে এটা নিয়ম, যে তুমি নগদে বিক্রি করেছো, ভালো কথা, নগদে সম্পূর্ণ টাকা লিখে দাও, আর বিক্রয়ের টাকাটা তুমি মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর প্রফিটের গড় দুইটা মিলিয়েই লিখতে হবে। এই কথা মনে রাখলেই হয়ে যায়, ব্যাখ্যা তো আমি করেই নিয়েছি। অতএব এখানে ব্যালেন্স 1,06,85 যোগ করলে 1,91,, 1,60,000 থেকে 65 বাদ দিলে 95,000, এখানে 1,00,000, এখানে 70, এখানে 96 আর 20, 1,16,000 যোগ করে নাও। যাচ্ছি আমি পরেরটাই। সোল্ড মার্চেন্ডাইজ টু রানার টাকা 1,20,000, আবার কোস্ট টাকা 85, 210 নিট 30। এগুলোর মানে কি? এই একটা প্রশ্ন। সোল্ড মার্চেন্ডাইজ টু রানা, রানার কাছে পণ্য বিক্রয়। তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা নগদে না বাকিতে? উত্তরে অবশ্যই বলবে এটা বাকিতে, কারণ এক তো রানা আছে, আরেকটা হলো নগদ, কথা উল্লেখ নেই। রানার কাছে পণ্য বিক্রয়, তো রানার কাছে পণ্য বিক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ডেবিট, আর সেলস অবশ্যই ক্রেডিট। 1,20,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে, অবশ্যই অ্যাকাউন্ট রিসিভেবল 1,20,000 টাকাই হবে। আর সেলস আর প্রফিটের টাকা আলাদা করে, এই সেলসের টাকা আর প্রফিটের টাকা, এই সেলসের টাকা কোথায় বসবে? মনে করো এই সেলসের টাকা না, এখানে হবে যে কোস্ট অফ গুডস সোল্ডের টাকা, এই 85,000 টাকা, এটা অবশ্যই মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে।
আর বাকি যে টাকাটা এখানে আছে 1,20,000 থেকে 85 বাদ দিলে 35,000 হয়, ওইটা চলে যাবে প্রফিটে। তো নিয়মটা তো একই। আবারও বলি যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, রানার কাছে বিক্রয় 1,20,000, বিক্রিত পণ্যের ব্যয় 85, যেহেতু এটা বাকিতে, নগদ তো আর ডেবিট হবে না, এটা অ্যাকাউন্ট রিসিভেবলটা ডেবিট। এই যে দেখো, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1,20,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এখানে 85,000, এই যে এখানে 85,000 বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা আনলাম, আয়ের টাকাটা এখানে। সুতরাং অ্যাকাউন্ট রিসিভেবল 1,20,000, এটা সম্পদ বৃদ্ধি পাইছে, এটা বিক্রি করার কারণে কিন্তু কমে গেছে, তাই ব্র্যাকেট। আর আয়ের টাকাটা এখানে অবশ্যই প্লাসের করে 35,000 বসাতে হয়। এই তো হয়ে গেল ব্যালেন্স। আগের 1,91,000, 95 থেকে 85 বাদ দিলে 10, 1,20,000, 10,000, 70,000, এই দুইটা প্লাসের যোগ করে নাও। 30 তারিখ ক্যাশ রিসিভ ফ্রম রানা, এটা তো বোঝানোর বাকি রয়ে গেছে। আচ্ছা, এটা এখন বোঝাই। এটা হলো যে যদি তুমি 10 তারিখের 10 দিনের মধ্যে টাকাটা ওই রানার কাছে যে বিক্রি করেছো, রানা যদি 10 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেয় তাহলে 2% এই ডিসকাউন্ট পাওয়া যাবে, তাকে 2% ডিসকাউন্ট দেওয়া হবে রানাকে। আর 30 দিনের ভিতরে টাকা রানা অবশ্যই পরিশোধ করে দিতে হবে। এটা তোমরা আবার ওই প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের যে শর্ট টার্ম লাইবিলিটি চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে গেলে এই শর্তটা অবশ্যই বুঝে থাকবে। যদি রানা 10 দিনের ভিতরে টাকাটা দিয়ে দেয়, এটা এই 10 দিন এটাকে বলা হয় ডিসকাউন্ট পিরিয়ড বা ডিপি। আর এটা হচ্ছে সিডিআর, ক্যাশ ডিসকাউন্ট রেট 2%, ডিসকাউন্ট পিরিয়ড 10 আর ক্রেডিট পিরিয়ড 30, মানে এটার মেয়াদকাল 30 দিনের ভিতরে অবশ্যই রানাকে টাকা দিতেই হবে। তবে 10 দিনের ভিতরে দিলে রানা 2% ডিসকাউন্ট পাবে। 21 তারিখে রানার কাছে বিক্রি, রানা যদি 30 তারিখে টাকাটা দিয়ে দেয় তাহলে রানার কি 2% ডিসকাউন্ট পাওয়ার অধিকার আছে এখানে? অবশ্যই রানার 2% ডিসকাউন্ট পাওয়ার অধিকারটা আছে। তো দেখো এটা কত সুন্দর বিষয়, বোঝার মতো একটা বিষয়, বুঝতে পারলেই সহজ। আচ্ছা, তো 21 তারিখে 1,20,000 টাকার পণ্য রানার কাছে বিক্রি করা হয়েছে বাকিতে। রানা আবার টাকাটা কিন্তু 10 দিনের ভিতরে দিয়েই দিছে, এখন রানা 2% ডিসকাউন্ট পাবে। তো যেহেতু রানার কাছে এখন 1,20,000 আমার পাওয়ার কথা, আমি কিন্তু 1,20,000 আর পাবো না। দেনাদার তো আমাকে টাকা দিয়ে দিবে, ব্যবসার মালিক তো আমি, দেনাদার আমাকে টাকা দিয়ে দিবে। আমি ধরে নিলাম ব্যবসার মালিক আমি, তুমি ধরে নিবে ব্যবসার মালিক তুমি, দেনাদার তোমাকে টাকা দিয়ে দিবে। এখন কি তুমি সম্পূর্ণ 1,20,000 পাবে? না, এখানে তো 2% ডিসকাউন্ট, ওইটা তোমার এখন লস হয়ে যাবে। তো এখন দেখো তুমি 1,20,000-এ 2% ডিসকাউন্ট কত টাকা আসে, তো ওইটা হিসাব করে বাইর করতে হবে। তো 1,20,000 এটা ডিসকাউন্টটা তুমি বাদ দিবে, যেহেতু নগদ পেয়েছো, এইটা টাকাটা দিয়ে দিছে রানা, অবশ্যই ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1,20,000, ওই ক্যাশটা কত হবে ডিসকাউন্টটা বাইর করতে হবে, আমি একটু বাইর করে নিব। তো এখন অঙ্কের মধ্যে যাই। অ্যাকাউন্ট রিসিভেবল এটা ক্যাশ ডেবিট ছিল, ক্যাশের ঘরে 1,17,000, ওইটা ওই ডিসকাউন্টের টাকাটা বাদ দিয়ে 1,20,000-এর 2% 2,400 টাকা হয় ডিসকাউন্ট। তো এই ডিসকাউন্টটা এখানে মাইনাসের কেন হলো? ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এখন এই ঘরগুলোতে কেন বসলো? নগদ পেয়েছ, সম্পদ বৃদ্ধি পাইছে, অবশ্যই এটা কি, এটা হবে প্লাসের টাকা। দেনাদার 1,20,000 ছিল, দেনাদার এখন দিয়ে দিছে, সম্পদ হ্রাস পেয়ে গেল, এটা মাইনাসের টাকা, ব্র্যাকেট দিয়ে দাও। এইটা আবার এখানে মাইনাস রয়ে কেন বসতে গেল? কারণ এই ডিসকাউন্টটা তোমার জন্য ব্যয়। তোমার পাওয়ার কথা 1,20,000, দেনাদারের কাছ থেকে পাইছো তুমি 1,17,400, এটা অবশ্যই তোমার জন্য ব্যয়। যে টাকাটা তুমি পাও নাই, ব্যয় যেহেতু, তাহলে তো এটা ব্র্যাকেট দিয়ে লিখতেই হবে, ওই জন্য লেখা হয়েছে। তো এখন আমি 30 তারিখে এখানে টাকাগুলো বসিয়ে দিলাম, ব্যালেন্সটা নামিয়ে নাও। এই দুইটা প্লাসের হয়ে গেল, যোগ করে নাও। এখানে 10,000, এখানে কোনো টাকাই থাকবে না, শূন্য। 1,00,000, এখানে 70,000, এখানে 1,51,000 থেকে 2,400 বিক্রি করলে 1,48,400।
পেইড স্যালারিজ টাকা 10,000। পেইড মানে পরিশোধ, স্যালারি মানে বেতন। বেতন পরিশোধ 10,000 টাকা। তো বেতন পরিশোধ করলে অবশ্যই ব্যবসা থেকে নগদ চলে যাবে। স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো এটা লিখতে হচ্ছে না, এটা তোমরা জানো। ক্যাশের ঘরে আর স্যালারির ঘরে, তো এটা তো অবশ্যই ব্যয়, এই জন্য ব্র্যাকেট দিয়ে দাও। নগদ চলে যাওয়ার কারণে এটাও ব্যয়। 3,08,600 থেকে 10,000 বাদ দিলে ব্যালেন্স 2,98,600। এখানে 10,000, এখানে শূন্য, এখানে 10,000, এখানে 70,000, এখানে 1,48,600 থেকে 10,000 বাদ দিলে 1,38,600। তো এগুলা তোমরা আগের ক্লাসে দেখেছো। এখন আমি ওই যে ব্যালেন্স যে দুইটা নামিয়ে নিচ্ছি এখানে, সমানের বাম দিকে যোগ করলেই তো 3,08,600 হচ্ছে। আর এই তিনটা যদি এখন আমি যোগ করে নেই ব্যালেন্স, তাহলে তো 3,08,600 উভয় দিক তো এমনিতেই মিলে যাবে। আরেকটা প্রশ্ন যেটা ছিল সম্পদ সমান মানে অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রমাণ করার জন্য বলা হয়েছে। তো এটার জন্য আমি ক্যাশের টাকা এত পাইছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 10,000, অ্যাকাউন্ট রিসিভেবল শূন্য, অ্যাকাউন্টস পেবল 1,00,000, নোটস পেবল 70,000, আর ক্যাপিটাল পিএসসি 1,38,600। We know accounting equation assets equal to liability plus owner's equity. অ্যাসেটস এখানে ক্যাশ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল যে তিনটা টাকা আছে যোগ করে নিলাম। অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, ক্যাপিটাল এই তিনটা টাকা আছে এখানে যোগ করে নিলাম। এই তিনটা যোগ করলে 3,08,600। তারপর এই তিনটা যোগ করলে 3,08,600। এটা প্রমাণিত হয়ে যাবে। আশা করব তোমরা এই অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছো। এটা বুঝতে পারলে আর চিন্তার কারণ নেই। আমি পরের ক্লাসে তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের আরও একটা ম্যাথ শিখিয়ে দিব, তখন আর চিন্তার কোনো কারণ থাকবে না। তো এখন কিছু প্রশ্ন তোমাদের পক্ষ থেকে এসেছে। ফারিহা চৌধুরী প্রশ্নটা করেছেন, ধার করে টাকা আনলে ওটা কি প্রারম্ভিক মূলধনে আসবে? হ্যাঁ, অবশ্যই। যদি কোথাও থেকে পাওনাদারের কাছ থেকে টাকাটা নিয়ে আসো, ধার করে নিয়ে আসো, এটা মূলধনের মধ্যে ক্যাশ হিসাবে আসবে। টাকা যদি নগদ টাকা যদি নিয়ে আসো মূলধনের মধ্যে, এটা প্রারম্ভিক দায় হবে। আচ্ছা, তো আমাদের আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। অবশ্যই সবাই তোমাদের সহপাঠীদের পরামর্শ দিবেন, তারাও যাতে আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে, তারা যদি আমার অনলাইন কোর্সে ভর্তি হয় শুধুমাত্র যে ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করবে তা নয়, তারা নামমাত্র কোর্স ফিতে আমার মাধ্যমে একেবারে অনার্স শেষ করতে পারবে। তো এই জন্য তাদেরকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিও। তো ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য।